আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্য অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের প্রতিটি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে। তো সৃজনশীল প্রশ্নগুলো কোথা থেকে আসে তা নিয়ে আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি। আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা থেকে আমাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে। বিষয়টি হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। এই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা থেকে আমাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা নগদ প্রদান জাবেদা খুব সহজে সমাধান করতে পারবেন, এবং অন্য কোনো প্রশ্ন থেকে নগদ প্রদান জাবেদা সমাধান করতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যে উদাহরণের সাহায্যে আজকে আমি আপনাদেরকে নগদ প্রদান জাবেদাটি বুঝিয়ে দিব তা আমাদের কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। কুমিল্লা বোর্ড 2023-এ আমাদের 4 নাম্বার প্রশ্নে সাধারণত বলছে, খ নাম্বারে বলছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, এবং ঘ নাম্বারে বলছে আমাদেরকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো আজকের ভিডিওতে আমরা নগদ প্রদান জাবেদাটি আপনাদেরকে প্রস্তুত করে দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, অবশ্যই প্রশ্নটি সাথে রাখবেন, এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য কি করব, চেষ্টা করব। আমাদেরকে এখানে বলছে 4 নাম্বারে দেখেন বলছে 2022 সালের জানুয়ারি মাসে ফরাদ অ্যান্ড সন্সের ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ। এরপর আমাদেরকে বলছে জানুয়ারির 5 তারিখে বলছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, 8 তারিখে বলছে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা, 10 তারিখে বলছে ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা, 12 তারিখে বলছে আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। 14 তারিখে আমাদেরকে বলছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা। এরপরে 15 তারিখ বলছে সিপাতকে 4,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। এরপর 18 তারিখ বলছে কমিশন পাওয়া গেল 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। 20 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। আমাদেরকে 25 তারিখ বলছে ভাড়া প্রদান 5,000 টাকা। 28 তারিখে বলছে নিপার নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। খ নাম্বারে বলছে নগদ প্রাপ্তি জাবেদা, এবং ঘ নাম্বারে বলছে উপযুক্ত লেনদেনের অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ গ নাম্বারটা এখন আমি আপনাদেরকে সমাধান করে দেব। তার আগে আপনাদেরকে অবশ্যই জানতে হবে নগদ প্রদান জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আসে। একটি প্রশ্নের ভিতরে আমাদের যেগুলো দেওয়া আছে তার সবগুলো কি আমাদের অবশ্যই নগদ প্রদান জাবেদার ভিতরে আসবে? না। ভালো করে মনে রাখবেন, একটি প্রশ্নের ভিতরে যখনই আপনারা দেখবেন অনেক এন্ট্রি দেওয়া আছে আর ওই প্রশ্নটি হচ্ছে আমাদের বিশেষ জাবেদা, তাহলে প্রশ্নের সকল এন্ট্রি কিন্তু আমাদের ওই বিশেষ জাবেদার ভিতরে আসবে না। যেহেতু নগদ প্রদান আমাদের জন্য একটি বিশেষ জাবেদা, সেজন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নের সবকিছু এন্ট্রি এখানে আসবে না। তাহলে কোনগুলো আমাদের এখানে আসবে? আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এন্ট্রির মাধ্যমে আমার থেকে নগদে অথবা চেকের মাধ্যমে টাকা চলে যাবে, ওই এন্ট্রিগুলো সাধারণত আমাদের নগদ প্রদান জাবেদায় আসবে। আমি আবার বলি, যে এন্ট্রির মাধ্যমে আপনার থেকে নগদে অথবা চেকের মাধ্যমে টাকা চলে যাবে, ওই এন্ট্রিগুলো আপনাদের অবশ্যই কোথায় আসবে? নগদ প্রদান জাবেদার মধ্যে চলে আসবে। এটি আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি কখনোই আপনি নগদ প্রদান জাবেদা বা নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আনবেন না। অর্থাৎ এগুলো কখনোই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসে না। কন্ট্রা এন্ট্রি, প্রশ্ন হচ্ছে কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি হচ্ছে, যেমন আপনি যদি বলেন ব্যাংক হিসাব খোলা হলো, অথবা ব্যাংকে জমা দেওয়া হলো, বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলো, ওই এন্ট্রিগুলো আপনারা কখনোই কি করবেন না? নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আনবেন না, কারণ এগুলো কন্ট্রা এন্ট্রি। এগুলোর মাধ্যমে আপনার টাকা আপনার কাছে আছে, আপনার টাকা কোথাও যায়নি। এবার আসেন, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে নগদ প্রদান জাবেদা করার আগে তার গড়টি আমাদেরকে জানতে হবে, অর্থাৎ কিভাবে আমরা গড়টি প্রস্তুত করতে পারি। তো আমি আপনাদের জন্য এখানে গড়টি তৈরি করে রাখছি, তা হচ্ছে তারিখ ডেবিট হিসাব খাত। আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা এটা একটি বিশেষ জাবেদা। আর বিশেষ জাবেদার সময় আমরা কখনোই তারিখের পরের বিবরণ কথাটি লিখবো না, আমরা সবসময় লিখবো কি? ডেবিট হিসাব খাত, যেহেতু নগদ প্রদান। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন আমরা ডেবিট হিসাব খাত লিখবো? পরে দেখেন নগদ প্রদান জাবেদার ভিতরে কোনগুলো আসে, একটু আগে বলছি, যেগুলোর মাধ্যমে আপনার থেকে নগদ টাকা চলে যাবে,
তাহলে নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদ কোন দিকে থাকে? নগদ সবসময় আমাদের ক্রেডিট দিকে থাকে। এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ার হতে হবে। নগদ সবসময় আমাদের কোথায় থাকে? নগদ প্রদান জাবেদা যখনই করব তখনই আমাদের নগদ সবসময় কোন দিকে থাকবে? ক্রেডিট দিকে থাকবে। আর নগদের উল্টো দিকের কথা কি থাকে? ডেবিট দিকে থাকে। সেজন্য আমরা এখানে লিখবো ডেবিট হিসাব খাত। যদি আমরা একটু উদাহরণ খেয়াল করি তাহলে আপনারা খুব সহজে ব্যাপারটি বুঝতে পারবেন। দেখেন আমরা এখানে ধরে নিই আমরা পণ্য ক্রয় করছি। যদি আপনি পণ্য ক্রয় করেন তাহলে আপনি এখানে লিখবেন ক্রয় হিসাবকে ডেবিট দিকে লিখে ফেলবেন। ক্রয় হিসাব লিখবেন কি? ডেবিট। এরপর আপনি এখানে লিখবেন নগদান হিসাব। নগদান হিসাব কি লিখবেন? ক্রেডিট দিকে লিখে ফেলবেন। তাহলে এখানে খেয়াল করেন পণ্য ক্রয় করছেন, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। এরপরে ধরে নেন আপনি যন্ত্রপাতি ক্রয় করছেন, তাহলে আপনি এখানে লিখবেন যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতি হিসাবকে আপনি কোন দিকে লিখবেন? ডেবিট দিকে লিখে ফেলবেন। এরপর আপনি এখানে লিখবেন নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কোন দিকে লিখবেন? ক্রেডিট দিকে লিখে ফেলবেন। তাহলে এখানে খেয়াল করেন নগদ কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। এরপরে যদি আপনি দেখেন বেতন প্রদান করছেন তাহলে আপনি এখানে লিখবেন বেতন হিসাব ডেবিট। নগদান হিসাবকে আপনি কোন দিকে লিখে ফেলবেন? ক্রেডিট দিকে লিখে ফেলবেন, কারণ নগদ টাকা আপনার থেকে চলে গিয়েছে। বেতন লিখবেন আপনি কোন দিকে? ডেবিট দিকে। নগদে বেতন প্রদান করলে নগদ টাকা চলে যায়, আর বেতন লিখবেন বেতন আপনার জন্য ব্যয়, সেজন্য এটিকে লিখবেন ডেবিট দিকে। সেজন্য এখানে একটা জিনিস খেয়াল করেন, যখনই আপনি নগদে কোনো কিছু প্রদান করতেছেন তখন আপনার নগদ কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। দেখছেন, যখনই আমরা ক্রয় করব তখনই আমাদের নগদ যাবে ক্রেডিট দিকে, অর্থাৎ কোনো কিছু ক্রয় করলে ক্রেডিট দিকে যাবে, আবার কোনো কিছু প্রদান করলে আমাদের নগদ টাকা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। সেজন্য আমরা সবসময় এখানে লিখবো ডেবিট হিসাব খাত। কারণ এই যে নগদ কথাটি আছে এটি যেহেতু আমাদের ক্রেডিট দিকে যায়, তার বিপরীত পাশের যে কথাটি আছে অর্থাৎ ক্রয় হিসাব তা আছে ডেবিট দিকে। আমরা এখানে লিখবো ক্রয় হিসাব, অর্থাৎ যেহেতু আমরা ডেবিট দিকের কথাটা এখানে লিখবো সেজন্য আমরা এখানে লিখবো ডেবিট হিসাব খাত। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এরপর লিখবেন এখানে চেক নম্বর। এখানে চেক নম্বর কথাটি দিলেও হবে, না দিলেও হবে। এরপর আপনাদেরকে অবশ্যই লিখতে হবে, সূত্রের ঘরটি অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। এরপরে আসেন আপনাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদায় ডেবিট দিকে কয়টি ঘর হয়, ক্রেডিট দিকে কয়টি ঘর হয়। আমাদের নগদ প্রদান জাবেদায় ক্রেডিট দিকে যে দুইটি ঘর হবে তা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট এবং বাট্টা হিসাব ক্রেডিট। এই যে ক্রেডিট দিকে যে বাট্টা গিয়েছে এই বাট্টাটাকে আমরা সবসময় বলতে পারি প্রাপ্ত বাট্টা। আপনার এখানে প্রাপ্ত শব্দটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে এখানে আপনারা মনে রাখবেন যেহেতু নগদ প্রদান জাবেদা করেন আর এটির মাধ্যমে যেহেতু আপনার টাকা চলে যায় আর নগদ সবসময় কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে। সেজন্য আপনি এখানে নগদান হিসেবে যে ঘরটি করবেন তা ক্রেডিট দিকে অবশ্যই করে ফেলবেন। তা হচ্ছে নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে। আর যেহেতু নগদান হিসেবে আপনি ক্রেডিট দিকে নিয়েছেন সেজন্য তার বাট্টাটাকে আপনি সবসময় ক্রেডিট দিকে লিখে ফেলবেন। আমি পূর্বের ভিডিওতে বলছি নগদ যেদিকে যাবে বাট্টা সেদিকে যাবে। এরপর আপনাদেরকে বুঝতে হবে যে নগদ প্রদান জাবেদায় আমাদের ডেবিট দিকে কয়টি ঘর হয়। ডেবিট দিকে আমাদেরকে মনে রাখতে হবে তিনটি ঘর হবে। কোন কোন তিনটি ঘর? সেটি হচ্ছে ক্রয় হিসাব, পাওনাদার হিসাব এবং অন্যান্য হিসাব। দেখেন আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট, কারণ আপনার নগদ টাকা চলে যায় কিসের মাধ্যমে? ক্রয় করলে নগদ টাকা চলে যায়। দেখেন, সেজন্য আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট দিকে লিখে ফেলবো। আর পাওনাদারকে যখন আমরা পরিশোধ করে ফেলবো তখন তার দায়ের পরিমাণও কমে যাবে, তখন আমাদের পাওনাদার হিসাব চলে আসবে ডেবিট দিকে। ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, সেজন্য আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ডেবিট। আমরা প্রাপ্তির জাবেদায় দেখিয়ে দিয়েছি, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদায় দেখিয়ে দিয়েছি বিক্রয় আর দেনাদারের লগে সম্পর্ক, সেজন্য ওই দুইটি বিষয় আমাদের ক্রেডিট দিকে গিয়েছে। আর এখানে যেহেতু ক্রয়ের লগে পাওনাদারের সম্পর্ক সেজন্য আমরা এই দুইটিকে ডেবিট দিকে লিখে ফেলবো। আর অন্যান্য হিসাবের ঘরটা আমরা এখানে ডেবিট দিকে লিখে ফেলবো, কারণ আমাদের অন্যান্য এন্ট্রির মাধ্যমে নগদ টাকা চলে যেতে পারে। আশা করি আপনারা ঘরটি বুঝতে পারছেন। এখন আসেন আমি আপনাদের সামনে প্রশ্নটি সমাধান করে দিব। অবশ্যই আপনারা কি করবেন? প্রশ্নটির সাথে রাখেন। যেহেতু আমাদেরকে বলছে 2022 সালের জানুয়ারি মাস, আমরা এখানে লিখে বলবো 2022 জানুয়ারি। এখন আসেন আমাদের এই অধ্যায় অর্থাৎ কোন এন্ট্রিগুলো আমাদের এখানে ভিতরে আসবে। আমাদেরকে 5 তারিখে বলছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। আপনি যদি নগদে পণ্য ক্রয় করেন তাহলে আপনার থেকে অবশ্যই নগদ টাকা চলে যাবে। সেজন্য আমরা এখানে 5 তারিখ অর্থাৎ জানুয়ারির লিখবো 5 তারিখ অর্থাৎ 5 লিখে ফেলবো। এরপর আমরা এখানে যে জাবেদা দিব পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কথাটি আমরা এখানে কি করব? লিখে ফেলবো।
দেখেন আপনাদেরকে জাবেদা খুব ভালোভাবে পারতে হবে। যেহেতু আপনি এখানে নগদে পণ্য ক্রয় করছেন, তখন জাবেদা দিবেন ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেজন্য আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট, কারণ অর্থাৎ ক্রয় হিসাব কথাটি লিখে ফেলবো, কারণ নগদ প্রদান, নগদের উল্টো দিকের কথা কি আছে, ডেবিট দিকে আছে, অর্থাৎ সেজন্য আমরা ডেবিট দিকের কথাটা এখানে লিখে ফেলছি। তো কত টাকা দিয়ে আপনি পণ্য ক্রয় করছেন? 20,000 টাকা দিয়ে। সেজন্য আপনি এখানে ক্রয়ের ঘরে লিখবেন আগে 20,000 টাকা। এরপর আপনি এখানে লিখবেন নগদের ঘরে 20,000 টাকা। যেহেতু আপনি নগদে পণ্য ক্রয় করছেন, আপনার থেকে নগদে গিয়েছে 20,000 টাকা, আর পণ্য ক্রয় করাতে আমরা ক্রয়ের জন্য যেহেতু ঘর করছি, সেজন্য ক্রয়ের ঘরে আমরা লিখে ফেলবো এখানে 20,000 টাকা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের 8 তারিখে বলছে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা। দেখেন আপনি পণ্য বিক্রয় করছেন, পণ্য বিক্রয় করলে আপনার থেকে টাকা আসে না যায়? অবশ্যই মনে রাখবেন টাকা আসে। আপনি যদি নগদে পণ্য বিক্রয় করেন, তাহলে আপনার থেকে নগদ টাকা আসবে। যেহেতু আপনি এখানে নগদ টাকা পেয়েছেন, তাহলে এটি যাবে নগদ প্রাপ্তি জাবেদায়, এটি নগদ প্রদান জাবেদায় আসবে না। এরপরে বলছে 10 তারিখ, বলছে ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা। আপনি ব্যাংক হিসাব খুলছেন, এটি কি নগদ প্রদান জাবেদায় আসবে? অনেকে যে ভুলটি করে সেটি হচ্ছে, যেহেতু আমি ব্যাংক হিসাব খুলছি, আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে, আর নগদ টাকা চলে গেলে আমরা নগদ প্রদান জাবেদায় লিখে ফেলি। বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভুল। ভালো করে মনে রাখেন, আপনি এখানে ব্যাংক হিসাব খুলছেন, তাহলে এটি আপনার জন্য একটি কন্ট্রাইন্টি। তো কন্ট্রাইন্টি কিভাবে বুঝবো আমরা? দেখেন, আমি যেহেতু ব্যাংক হিসাব খুলছি, সেজন্য আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ জাবেদা যেভাবে দিই, জাবেদাটি আমরা আগে খেয়াল করব, ব্যাংক হিসাব ডেবিট। এরপর আমরা এখানে যেটি লিখবো সেটি হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাবকে আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখে ফেলবো। দেখেন, ব্যাংকের বিপরীতে নগদ আছে, আবার নগদের বিপরীতে ব্যাংক আছে। যদি আমরা জাবেদা করে এই বিষয়টি দেখতে পারি, অর্থাৎ ব্যাংকের বিপরীতে নগদ, আবার নগদের বিপরীতে ব্যাংক, তাহলে এটিকে আমরা সাধারণত বলে থাকি কন্ট্রাইন্টি। আর কন্ট্রাইন্টি কখনোই আমাদের নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। কারণ এই বিষয়টির মাধ্যমে বুঝে আপনার টাকা আপনারই আছে, আপনার থেকে টাকাটা চলে যায়নি। এরপরে কি বলছে দেখেন, 12 তারিখ বলছে আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল। তাহলে আপনি যদি আকাশের নিকট থেকে টাকা পান, আপনার থেকে টাকা আসে, আর এটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, এটি আমাদের নগদ প্রদান জাবেদায় আসবে না। এরপরে 14 তারিখ বলছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়। আপনি ক্যালকুলেটর ক্রয় করছেন, তাহলে ক্রয় করলে আপনার থেকে কি যাবে? টাকা চলে যাবে। অবশ্যই মনে রাখবেন, ক্রয় করলে টাকা যায়, তাহলে টাকা গেলে এটি আমার থেকে নগদ প্রদান জাবেদার ভিতরে চলে আসবে, কারণ আপনার থেকে নগদ টাকা চলে গিয়েছে। দেখেন, আমরা এখানে জাবেদা যেভাবে দেবো সেটা হচ্ছে, আমরা এখানে লিখবো জানুয়ারি কত তারিখ? 14 তারিখ। 14 তারিখ কথাটি আমরা এখানে লিখে ফেলবো। তো জাবেদা কিভাবে দেব? জাবেদা দিব আমরা এখানে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো সেজন্য আমরা এখানে লিখবো মনিহারি কথাটি এখানে লিখে ফেলবো। যেহেতু নগদের উল্টো দিকের কথা আছে মনিহারি হিসাব, এটি আমরা এখানে লিখে ফেলবো। তো দেখেন, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা চলে গিয়েছে। তো নগদে কত টাকা গিয়েছিল আমাদের এখানে? 800 টাকা। সেজন্য আমরা এখানে নগদের ঘরে লিখে ফেলবো 800 টাকা। তাহলে 800 টাকা আমরা নগদের ঘরে লিখে ফেলবো। এরপরে দেখেন, মনিহারি হিসাব আমাদের কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে ডেবিট দিকে মনিহারির জন্য কি আমাদের কোনো ঘর আছে? না। তাহলে এই এন্ট্রিটাকে আমরা সবসময় অন্যান্য ঘরে লিখে ফেলবো। আমরা এখানে অন্যান্য ঘরে লিখবো 800 টাকা। ভালো করে মনে রাখেন, যার কোনো ঘর নেই তার জন্য কি আছে? অন্যান্য ঘর আছে। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে 15 তারিখ বলছে সিপাতকে 4,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। আপনি সিপাতের নিকট দায়ী ছিলেন, অর্থাৎ সিপাত আপনার পাওনাদার, আর আপনি যদি পাওনাদারকে টাকা পরিশোধ করে ফেলেন, তাহলে আপনার থেকে নগদ টাকা চলে যায়, তাহলে এই এন্ট্রিটাও আমাদের নগদ প্রদান জাবেদার ভিতরে চলে আসবে। তো এটির জাবেদা আপনি কিভাবে দিবেন? দেখেন, আপনি যখন সিপাতকে টাকা পরিশোধ করছেন, তখন জাবেদা দিবেন যেভাবে, সেটা হচ্ছে, যেহেতু আমাদের এটি হচ্ছে কত? 15 তারিখ, আমরা এখানে 15 তারিখ লিখে দিই। সেটা হচ্ছে, আমরা এখানে লিখবো পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাবকে আমরা ডেবিট দিকে এখানে কি করব? লিখে ফেলবো। পাওনাদার হিসাব ডেবিট হচ্ছে কারণ আমরা সিপাতকে টাকা পরিশোধ করাতে আমার দায়ের পরিমাণ কমে গেছে, সেজন্য আমরা এখানে পাওনাদার হিসাব অর্থাৎ সিপাত হিসাব কি করব? ডেবিট দিকে। এরপর আমরা এখানে লিখব নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা প্রদান করাতে আমার থেকে নগদ নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে, সেটা আপনারা এখানে লিখে ফেলবেন। এখন আপনাদেরকে এখানে বুঝতে হবে এখানে আমাদের আর কোনো কিছু হবে কিনা। এখানে একটা জিনিস খেয়াল করেন, সিপাত কিন্তু আমাদের থেকে 4,000 টাকা পায়। এখন আমরা সিপাতকে পূর্ণ নিষ্পত্তি বলতে বোঝানো হচ্ছে লেনদেনটি একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখানে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, পূর্ণ নিষ্পত্তি বলতে বোঝানো হচ্ছে সিপাতের সাথে আমাদের লেনদেন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমরা তাকে 3,800 টাকা প্রদান করছি, দেখেন 4,000 টাকা পাওয়ার বাবদে আমি তাকে 3,800 টাকা প্রদান করছি, তাহলে তাকে দিনেই কত? 200 টাকা। এই 200 টাকা কিন্তু আমি পেয়েছি।
আর আমরা যখন লেনদেন সম্পূর্ণ করার সময় যে টাকাটা ছাড় পাবো ওই টাকাটাকে আমরা বাট্টা বলে থাকি। তো দেখেন এখানে নগদ আমাদের সবসময় ক্রেডিট দিয়ে গিয়েছে। আমি একটু আগে বলছি আমাদের নগদ যেদিকে যাবে বাট্টাটাও সেদিকে চলে যাবে। সেজন্য আমরা এখানে বাট্টা হিসেবকে লিখবো ক্রেডিট দিকে লিখে ফেলবো, অর্থাৎ বাট্টা আমাদের কোন দিকে যাবে, ক্রেডিট দিকে চলে যাবে। তো বাট্টা কত টাকা, বাট্টা হচ্ছে আমাদের 200 টাকা, অর্থাৎ যত টাকা আপনি ছাড় পাবেন। এরপরে দেখেন আপনি নগদে প্রদান করছেন তাকে 3800 টাকা, তাহলে সিপাতের সাথে অর্থাৎ পাওনাদারের সাথে আপনার কত টাকা লেনদেন সম্পূর্ণ হয়েছে, আপনার পাওনাদারের সাথে লেনদেন সম্পূর্ণ হয়েছে 4000 টাকা। এই 4000 টাকা আপনার সাথে সিপাতের সাথে সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি হয়েছে লেনদেনের। সেজন্য আমরা এখন এখানে লিখব 15 তারিখ। 15 তারিখ আমরা এখানে লেখার পরে যেটি লিখবো সেটি হচ্ছে নগদের উল্টো দিকের কত হচ্ছে আমাদের পাওনাদার, সেজন্য আমরা এখানে লিখবো পাওনাদার হিসাব। এই পাওনাদার হিসাব কথাটি আমরা এখানে কি করবো, লিখে ফেলবো। পাওনাদার লেখার পরে দেখেন আমাদের নগদে কত টাকা, 3800 টাকা, আমরা নগদের ঘরে লিখে ফেলবো ক্রেডিট দিকে 3800 টাকা, এটি আমরা এখানে কি করবো, লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের বাট্টা হচ্ছে কত, 200 টাকা, সেজন্য আমরা এখানে ক্রেডিট দিকে বাট্টার ঘরে লিখে ফেলবো 200 টাকা। আর আমরা পাওনাদারের জন্য একটি ঘর করছি ডেবিট দিকে, সেজন্য আমরা এখানে পাওনাদার বরাবর যে 4000 টাকা আছে তা আমরা এখানে লিখে ফেলবো। 4000 টাকা আমরা পাওনাদার ঘরে লিখে ফেলবো। তো আশা করি আপনারা এনটিটিও বুঝতে পারছেন। পরবর্তী এরপর 18 তারিখ বলছে কমিশন পাওয়া গেল, আপনি কমিশন পেয়েছেন, পাইলে আপনার জন্য প্রাপ্তি হয়, অর্থাৎ এটি নগদ প্রাপ্তি যাবে। এরপরে 20 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন 6000 টাকা, ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন, এটা একটি কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ আপনার থেকে নগদ টাকা আসছে আবার ব্যাংক থেকে নগদ নামক সম্পদের পরিমাণ কমে গিয়েছে, সেজন্য এই এন্ট্রিটি আমাদের সবসময় কন্ট্রা এন্ট্রি, আর এটি এখানে আসবে না। এরপরে বলছে কি ভাড়া প্রদান 5000 টাকা, 25 তারিখে বলছে ভাড়া যদি প্রদান করেন তাহলে আপনার থেকে নগদ টাকা চলে যায়, সেজন্য এখানে আমরা যখন জাবেদা করব তখন জাবেদা দিব ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদের উল্টো দিকের কথা কি, ভাড়া হিসাব, সেজন্য আমরা এখানে লিখে ফেলবো কত তারিখ, 25 তারিখ, লিখবো এখানে ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব কি কোন দিকে লিখে ফেলবো, ডেবিট দিকে লিখে ফেলবো। তো কত টাকা, 5000 টাকা ছিল ভাড়া হিসাবের ঘরে, সেজন্য আমরা এখানে নগদে যেহেতু 5000 টাকা দিয়েছে আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে, আমরা নগদের ঘরে 5000 টাকা লিখে ফেলবো। আর এখানে দেখেন ভাড়া হিসাব আমাদের কোন দিকে আছে, ডেবিট দিকে আছে। আর ডেবিটে কি আমরা ভাড়া হিসাবের জন্য কোনো ঘর করছি না, যার জন্য কোনো ঘর নেই তাকে আমরা কোথায় বসাবো, আমরা অন্যান্য ঘরে বসিয়ে দেবো। এই 5000 টাকা আমরা অন্যান্য ঘরে বসিয়ে দিব, এই 5000 টাকা আমরা অন্যান্য ঘরে কি করবো, বসিয়ে দেবো। তো দেখেন আমাদের এখানে লাস্টে কি আছে, 28 তারিখে বলছে নিপার নিকট হতে প্রাপ্তি, পাইলে আপনার থেকে নগদ টাকা আসে, এটি নগদ প্রাপ্তি যাবে। আর কোনো আমাদের এন্ট্রি নেই। এখন আমরা কি করব, ফলাফলটি নামিয়ে ফেলবো। তো কিভাবে আমরা নামাবো, সেজন্য আমরা এখানে কি করব, সম্পূর্ণভাবে একটি দাগ টেনে দিব। তো দাগ টানার পর আমরা কি করব, এখানে ক্রয়ের ঘরে যত টাকা আছে তা আমরা এখানে নামিয়ে ফেলবো, 20,000 টাকা। এরপরে আমাদের এখানে পাওনাদার ঘরে আছে 4000 টাকা। এরপরে আমাদের অন্যান্য ঘরে আছে 5800 টাকা, তো আমরা এখানে লিখে ফেলব। এরপরে দেখেন আমাদের বাট্টার ঘরে আছে কত, 2200 টাকা। এরপর আমাদের নগদের ঘরে যে টাকাগুলো আছে তা আমরা সম্পূর্ণভাবে কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে আসবে দেখেন 29,600 টাকা। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো আমাদের নগদ প্রদান জাবেদাটি হয়েছে কিনা, ভালো করে মনে রাখেন। যদি আপনাদের ক্রেডিট দিকে 2টি টাকা যখন আপনারা যোগ করবেন, যোগ করার পর আপনাদের যা আসবে তা অবশ্যই ডেবিট টাকার কি হবে, সমান হবে। ডেবিট দিকে 3টি টাকা আপনারা কি করে ফেলবেন, যোগ করে ফেলবেন, এবং ক্রেডিট দিকে 2টি টাকা আপনারা যোগ করে ফেলবেন। এই 2টিকে আপনারা যোগ করে ফেলবেন এবং এই 3টিকে আপনারা কি করে ফেলবেন, যোগ করে ফেলবেন। যোগ করার পরে যে টাকাটি আপনাদের ডেবিট ক্রেডিট যদি সমান হয় তাহলে ধরে নেবেন আপনাদের নগদ প্রদান জাবেদাটি হয়েছে। তো এই ছিল আমাদের নগদ প্রদান জাবেদা নিয়ে সম্পূর্ণ আলোচনা। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।